গল্পের শুরুতেই বলে নিচ্ছি, এগুলো সব কাল্পনিক, এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। এগুলো শুধুমাত্র বিনোদনের এবং অ্যাওয়ারনেসের জন্য। এবার গল্প শুরু করা যাক। বাইরে মৃদু বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে, যদিও এখন বর্ষাকাল না। সারাদিন গরমের পর এমন বৃষ্টি, ভীষণ সুন্দর একটা ওয়েদার। কিন্তু ফুল দিয়ে সাজানো খাটের উপর বধূ বেশে বসে থাকা রমণীর কাছে তা মোটেও উপভোগ্য নয়। অন্য সময় হলে সে এটা উপভোগ করত, কিন্তু আজ কেমন সব কিছুই তার বিরক্ত লাগছে। আজ তার বিয়ে হয়েছে। বধূর সাজে থাকা মেয়েটির নাম কিম তেয়ং, বাবা মায়ের একমাত্র সন্তান। যার সাথে বিয়ে হয়েছে সে তের কলেজের একজন লেকচারার, নাম জিউন জাংকুক। মানুষটা প্রচণ্ড রাগী আর গম্ভীর। তে এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তের মনে আছে সে একবার হোমওয়ার্ক করেনি, কারণ সে অসুস্থ ছিল। তাই এই লোকটা তাকে কান ধরে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখছিল। আর তখনই তার ক্রাশ সায়নো ভাই ও তার বন্ধুরা সবাই যাচ্ছিল, কিন্তু তাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে। সেদিন তে খুব অপমানিত হয়েছিল। তারপর টানা 5 দিন আর তে ক্লাসে আসেনি। আর যাই হোক, ক্লাসের সামনে এমন অপমান তো আর মানা যায় না। পুরোনো কথা ভাবতে ভাবতে হঠাৎ কেউ দরজা খুলে ভিতরে ঢুকে। তে তার দৃষ্টি ফেলতেই দেখে অফ হোয়াইট কালারের শেরওয়ানিতে তার এলিয়েন বর জিউন জাংকুক। লোকটা যতই রাগী আর গম্ভীর হোক না কেন, দেখতে একেবারে মারাত্মক সুন্দর, যাকে বলে চোখে লেগে থাকার মতো। রুমে ঢুকে বিছানায় বসে থাকা তের দিকে এক পলক তাকায় জাংকুক। তারপর কোনো শব্দ ব্যয় না করে আলমারি থেকে টি শার্ট ও প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। তে বিছানায় বসে জাংকুকের যাওয়ার দিকে চেয়ে থাকে। কিছুক্ষণ পর গোসল সেরে বেরিয়ে আসলো জাংকুক। এসে দেখে তে এখনো আগের ন্যায় একই ভঙ্গিতে বসে আছে। জাংকুক তের দিকে তাকিয়ে বলে, শোনো মেয়ে, এই বিয়েতে আমার কোনো প্রকার আগ্রহ ছিল না। আমায় এক প্রকার বাধ্য করা হয়েছে। তোমায় জানিয়ে রাখি, আমার কাছে আর 5টা স্বামীর মতো কোনো এক্সপেকটেশন রাখতে পারবে না তুমি। বাইরের দুনিয়ায় আমরা স্বামী স্ত্রী হলেও এই 4 দেয়ালের ভেতরে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পারছো। বলি হনহনিয়ে বারান্দায় চলে গেল। তে কতক্ষণ হতভম্বের মতো তাকিয়ে রইল। তারপর আনমনে ভাবতে লাগলো, মানছে বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তাই বলে এতগুলো কথা শোনাবে। জাংকুকের কথাগুলো তের খুব খারাপ লাগলো। বুকের এক করে সূক্ষ্ম ব্যথা অনুভব করলো। না চাইতেই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। প্রায় অনেকক্ষণ পর জাংকুক রুমে আসলো। ততক্ষণে তে বিছানায় এক পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে। জাংকুক সময় ব্যয় না করে বিছানায় শুয়ে বাতি নিভিয়ে দিল। তারপর ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেল। সকালবেলা আর মোড়া দিয়ে বিছানায় বসে পুরো রুমে চোখ বোলালো তে দেখলো জাংকুক রুমের কোথাও নেই। তারপর মনে পড়লো সে তো বারান্দায় গিয়েছিল আর ফেরেনি। অতঃপর তপ্ত শ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে তের চক্ষু চড়ক গাছ। এটা রুম নাকি অন্য কিছু? কোথাও কোনো জিনিস অগোছালো নেই। প্রত্যেকটা জিনিস কি সুনিপুণভাবে সাজানো। রুম দেখেই বোঝা যাচ্ছে এটা ওই গম্ভীর এলিয়েনটার রুম। এটাকে কি রুম বলে? রুম হবে তে রুমের মতো। বিছানার এক পাশে কাপড়ের স্তব, অন্য পাশে বই খাতা, খাটের নিচে খেয়ে শেষ করা চিপস, চকলেট আর চানাচুরের প্যাকেট। এগুলোই তো আদর্শ রুমের বৈশিষ্ট্য। তা না করে কেমন সবকিছু গুছিয়ে রেখেছে। রুম তোমার আর চিন্তা নেই। প্লিজ কামিন, এখন তোমায় যে করেই হোক আদর্শ রুমে পরিণত করব। নেহাতি তের মনটা অনেক বড়, তাই তো নিজ দায়িত্বে কাজটা করবে। এরই মধ্যে বাড়ির এক সদস্য এসে তেকে একটা শাড়ি দিয়ে বলল শাড়িটা যেন পরে বাইরে আসে। তে এবার চিন্তিত মুখ নিয়ে শাড়ির দিকে তাকিয়ে থাকলো আর ভাবলো ও তো শাড়ি পরতে পারে না, এখন কি করবে। শাড়ি কোনো রকম পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলো তে। তখনই সামনে দেখলো ওর এলিয়েন বর। জাংকুক জগিং শেষ করে রুমে ঢুকছে। কপালে সব সময়ের মতো 3টে ভাঁজ। আচ্ছা, উনি সবসময় বিরক্ত নিয়ে থাকে নাকি? এসব ভাবতে ভাবতে যেই না সামনে পা বাড়ালো, অমনি কুসির সাথে পা বেঁধে ধপাস করে পড়ে গেল। জাংকুক তের দিকে তাকিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেঝেতে হতভম্ব হয়ে পড়ে থাকে তে। কোমরে চিনচিন ব্যথার আভাস পেয়ে চিল্লিয়ে ওঠে, প্রবলেম কি তোমার? পড়ে গিয়েছো ভালো কথা, তা ওঠা ছেড়ে এমন চিল্লিয়ে কানের পোকা মারতেছো কেন? আর এসব কি পাগলের পোলা বকতেছো? বাবা, তুমি কোন পাষাণ্ড মানবের সাথে বিয়ে দিয়েছো আমাকে, যার মনে বউয়ের প্রতি বিন্দু মাত্র কোনো দয়া মায়া নেই। দেখতেছে যে বউ পড়ে গেছে, তবুও তাকে তুলতেছে না। বলি আরেক দফা চিল্লিয়ে ওঠে, প্রথমত তুমি নিজে পড়েছো, তাই নিজেই উঠবে। তাই বেশি বক বক না করে উঠে পড়ো। আর হ্যাঁ,
আমি তোমার প্রেমিক বা সার্ভেন্ট নই যে তোমায় তুলতে যাব। বলি ওয়াশরুমে চলে গেল জাংকুক। তে আস্তে ধীরে উঠে পড়ল, জাংকুকের 14 গোষ্ঠী উদ্ধার করলো। তারপর কিছুক্ষণ পর আবার শাড়ি ঠিক করতে লাগলো। কিন্তু কাককে যদি রাজ্য পরিচালনা করতে দেওয়া যায় সে কি পারবে? তের অবস্থাও হয়েছে ঠিক তেমন। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও না পেরে খাটে বসলো। এবার নিজের উপরে বিরক্ত হলো। ইস, কাল যদি ফোনটা নিয়ে আসতাম তাহলে ইউটিউব দেখেও কিছুটা পড়া যেত। ঠিক তখনই বাথরুম থেকে বেরিয়ে আসলো জাংকুক। এই তাকায় জাংকুকের দিকে, মুহূর্তেই তাদের চোখাচোখি হয়ে যায়। জাংকুক এবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়, চুলগুলো ভালোভাবে মুছে নেয়। তারপর এক গাদা পারফিউম মেখে ঘড়ি হাতে দিতে দিতে তের দিকে না তাকিয়ে বলে, যে জিনিস পরতে পারো না সেটা পরো কেন? তোমার জামা নেই, ওটা চেঞ্জ করে জামা পরে আসো। তে বিরক্তি নিয়ে জাংকুকের দিকে তাকালে জাংকুক আবার বলে, এভাবে তাকিয়ে আছো কেন? এটা ভেবো না আমি তোমার শাড়ি পরিয়ে দেব। এখানে কোনো মুভি শুটিং চলছে না। তে বোধহয় আরো বিরক্ত হলো, সাথে রাগও। তাই বেশ রাগী মুড নিয়ে বলল, শুনুন, আমার কোনো ইচ্ছে নেই আপনার কাছ থেকে শাড়ি পরিয়ে নেওয়ার, ঠিক আছে? তাই আপনার ভাবনা আপনার কাছেই রাখুন। আর হ্যাঁ, আপনার মা বলেছে শাড়ি পরতে, আপনি বলেন জামা পরতে। আমি একটা মানুষ কয়টা পরবো? তার চেয়ে ভালো আপনি আরেকটা বিয়ে করেন, তাহলে একজন শাড়ি পরবে, অন্যজন জামা। আইডিয়াটা দারুণ না? জাংকুক অবাক চোখে তাকালো তীর দিকে। এটা মেয়ে নাকি অন্য কিছু? ও তো ওর ভালোর জন্যই বললো। শোনো, তোমার সব ফালতু আইডিয়া তোমার কাছেই রাখো। আর হ্যাঁ, এই যে মোবাইল, ইউটিউবে ভিডিও দেখে পড়ে নাও, আশা করি আর সমস্যা হবে না। বলেই তীর দিকে মোবাইলটা এগিয়ে দিল জাংকুক। মোবাইলটা তীর দিকে দিয়েই রুম থেকে বেরিয়ে গেল। তে মোবাইল দেখে বেশ ভালোভাবে শাড়িটা পরে নিল। তে রুমের বাইরে এসে দেখতে পেল খাবার টেবিলে বসে রয়েছে তার শ্বশুর এবং চাচা শ্বশুর, সাথে জাংকুকও খাবার খাচ্ছে। জাংকুকের মা তাদের খাবার বেড়ে দিচ্ছে। চাচি আর ভাবি রান্নাঘরে। জাংকুকের বাবার ডাকে তে গিয়ে তার পাশে দাঁড়ালো। তিনি তেকে জাংকুকের পাশের চেয়ারে বসতে বলেন। তে প্রথমে বসতে চায় না, পরে তার কথা রাখতে বসে পড়ে জাংকুকের পাশে। তে জাংকুকের পাশের চেয়ারে বসলে জাংকুক এক পলক তাকায় তের দিকে। খয়েরি শাড়িটাতে তেকে বেশ মানিয়েছে। জাংকুকের কাছে তে আজ কেমন অন্যরকম লাগছে। পুরো ক্লাস মাথায় করে রাখা তে নাকি শান্ত জাংকুকের বউ। ভাবা যায় দুজন মানুষ সারা জীবন একসাথে থাকবে একে অপরের পাশে, অথচ তাদের মধ্যে কিচ্ছু কমন নেই। সম্পূর্ণ ভিন্ন মেরুর দুইটা মানুষ কিভাবে দাঁড়াবে তারা একে অপরের পাশে? খাওয়ার মাঝখানে জাংকুকের বাবা বলে উঠলো, কি ব্যাপার, ফর্মাল ড্রেস আপে যে কলেজে যাও নাকি? জাংকুক ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ, যেন বেশি কথা বলে তাকে টাকা দিতে হয় বা জেলে যাওয়া লাগতে পারে। তো মাঝে মাঝে ভেবে পায় না মানুষ কিভাবে এত কম কথা বলে। ওকে তো একটা জিজ্ঞাসা করলে 7টার উত্তর দিয়ে বসে। কাল কি তোদের বিয়ে হলো আর আজকেই তোকে কলেজে যেতে হবে? বিয়ের জন্য তো আর সারা মাস ছুটি নিতে পারি না। আর এমনিতেই কাল ক্লাস অফ দিয়েছি। আর না, আমার ক্লাস আছে। জাংকুকের এমন দায় সারা জবাবে জাংকুকের বাবা যেন ক্ষিপ্ত হলো। বেশ রাগ নিয়ে বললেন, ক্লাস আছে দেখে কি তুমি ওকে সময় দিতে পারবে না? ভুলে যেও না, ও তোমার স্ত্রী আর ও তোমার প্রায়োরিটি লিস্টের সবচেয়ে উপরে। আমার ওকে সময় দেওয়ার কি আছে? তোমরা তো আছো, দাও ওকে সময়। কথাটা বলেই জাংকুক টেবিল ছেড়ে উঠে যায়। এদিকে তাদের এমন বাক বিতর্কে তীর ভীষণ হাসফাস করছিল। জাংকুকের বাবা জাংকুকের মায়ের দিকে তাকিয়ে বলল, দেখেছো তোমার ছেলে দিন দিন কেমন অসভ্য হয়ে যাচ্ছে। আহা, এত রাগ করছো কেন? ওকে তো একটু সময় দেওয়া দরকার নাকি? সব কিছু মানিয়ে নেওয়ার জন্য। কোনো রকমে খাবার শেষ করে তে রুমে আসে। রুমে এসে দেখে জাংকুক ব্যাগে কিছু কাগজপত্র আর ল্যাপটপ ঢুকাচ্ছে। তে গিয়ে বিছানার উপর বসে পড়ে। তে ভাবে জাংকুক ওকে কলেজ যেতে বলবে, কারণ এই লোক পড়াশোনার ব্যাপারে খুব স্ট্রিক্ট। কিন্তু তের ভাবনাকে মিথ্যা প্রমাণ করে কোনো কথা না বলে ব্যাগ হাতে নিয়ে চলে যায়। জাংকুকের ব্যবহারে প্রথমে একটু খারাপ লাগলেও এখন তের নাচতে ইচ্ছে করছে। আহা, তের আর পড়াশোনা করা লাগবে না। অবশেষে তে মুক্তি পেল। বিয়ের পর আর পড়তে হবে না জানলে কবে বিয়ে করে দিত। তে এবার পুরো রুম জুড়ে নাচতে শুরু করে। অনেকক্ষণ রুমে থাকার পর তের খুব বিরক্ত লাগে। তার উপর এই শাড়ি, গরমে কি এগুলো পরা যায়? ও তো সারা জীবন টি শার্ট আর প্লাজো পরে থেকেছে। তে একবার ভাবলো বাইরে গিয়ে ভাবির সাথে গল্প করবে। তারপর যেই ভাবনা সেই কাজ। তারপর দুপুরে গোসল খাওয়া দাওয়া শেষ করে একদম ঘুমিয়ে পড়ে। বিকেলে কোনো কিছুর শব্দে তের ঘুম ভাঙে। চোখ মেলে দেখে জাংকুক কে যেন খুঁজছে। তে এগিয়ে যায় জাংকুকের কাছে।
আপনি কি কিছু খুঁজছেন? কোনো উত্তর করে না জাঙ্কুক। তাই তে আবারও জিজ্ঞাসা করে, কিছু খুঁজে থাকলে বলুন আমাকে, আমি দেখে থাকলে জানাবো। জাঙ্কুক এবার খানিকটা বিরক্ত হয়ে বলে, দিস ইজ নান অফ ইউর বিজনেস। তে ভেংসি কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে। বেশ অনেকক্ষণ যাবৎ যখন খুঁজে পায় না তখন থেকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো পেপার বাইরে ফেলেছো? ও হ্যাঁ, টেবিলের নিচে একটা কাগজ ছিল, আমি ভাবছি ওইটা আপনার দরকার নেই, তাই ওটা দিয়ে রকেট উড়িয়েছি। হোয়াট? ওটা দিয়ে তুমি রকেট উড়িয়েছো মানে? ধমকের সুরে বলে উঠল জাঙ্কুক। রকেট উড়িয়েছি মানে ওটাকে রকেট বানিয়ে উড়িয়েছি। কেন, আপনি ছোটবেলায় উড়াননি? আগ্রহ নিয়ে তে বলে ওঠে, না, আমার তোমার মতো এত ফালতু সময় ছিল না। আর তুমি ওটা ওড়ানোর আগে দেখবে তো ওটা কিসের কাগজ ছিল। রাগী কণ্ঠ জাঙ্কুকের। তে বেশ দ্বিধা নিয়ে বলে, কিসের কাগজ ছিল ওটা? স্টুপিড, ওটা অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট শিট ছিল। আর তুমি রকেট বানিয়ে উড়িয়েছো? আফসোস নিয়ে বলে জাঙ্কুক, সরি, আমি সত্যিই খুব দুঃখিত। স্টুপিড গার্ল, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইউ আর ডুইং? আমি কখনো নিজের দায়িত্বের কোনো হেরফের করিনি, আজ আমায় করতে হচ্ছে। কাল কলেজে গিয়ে আমি কি জবাব দিব যে আমার বউ ওটা দিয়ে রকেট উড়িয়েছে? আর ল্যাপটপ নষ্ট থাকায় ওখানে কোনো কপিও নেই। তুমি জানো এখন আমায় কতগুলো প্রবলেম ফেস করতে হবে বিকজ অফ ইউর মিস্টেক। জাঙ্কুক তেজি গলায় বলে উঠল, শুনুন মিস্টার ব্রিটিশ এলিয়েন, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, আমি বলেছি তো সরি। আর আপনার এত দরকারি ফাইল এভাবে রেখেছেন কেন? ভুলটা আপনার, তাই আমার উপর চিল্লাবেন না। আর আপনি যেমন কোনো নায়ক নন যে আমি পড়ে গেলে আমাকে উঠাবেন, তেমনি আমিও কোনো সিনেমার নায়িকা না যে আপনি ধমকাবেন আর আমি ঘরের এক কোণে গিয়ে কান্না করব। বলে এক প্রকার দৌড়ে রুম ছেড়ে বেরিয়ে গেল তে। তের এমন কথাবার্তায় জাঙ্কুক বেশ অবাক হয়ে বলে, কি থেকে কি হয়ে গেল? আমার লস করে আমাকেই শাসিয়ে গেল, এটা মেয়ে নাকি অন্য কিছু? তখন রুম থেকে বের হওয়ার পর তে আর যায়নি রুমে। কিভাবে যাবে? এতগুলো কথা যে বলে এলো, তাই এতক্ষণ যাবৎ তার ভাবি এবং ননদের সাথে গল্প করলো, কিন্তু এখন তো ওরা যার যার রুমে চলে গেল। তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হলো জাঙ্কুকের রুমে। তে রুমে ঢুকে কোনো কথা বলে না, চুপচাপ বসে পড়ে খাটে। জাঙ্কুক তাকায় তের দিকে, পর মুহূর্তেই আবার কাজে মনোযোগ দেয়। জাঙ্কুক নিজের কাজ শেষ করে তের সামনে গিয়ে দাঁড়ায়। সরি, তখন আমার ওইভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। স্বাভাবিক স্বর জাঙ্কুকের, বাইরে স্বাভাবিক হলেও ভিতরে প্রচণ্ড পরিমাণ অস্বস্তিতে আছে ও। একটা হাঁটুর বয়সী মেয়েকে সরি বলতে হচ্ছে। কি দিনকাল এলো রে তোর জাঙ্কুক। তে কেন জানি বিশ্বাস করতে পারছে না এই লোককে সরি বলছে যে সারা জীবন অন্যের কাছ থেকে সরি শুনে এসেছে, সেই কিনা ওকে সরি বলছে। ভাবা যায়। আমিও সরি, ঠিক আছে, এখন যা পড়তে বসো। কিন্তু আমার তো বই এখানে নেই, আমি এনেছি, এখন যাও পড়ো। আপনি এনেছেন মানে আপনি আমাদের বাসায় গিয়েছিলেন? না, তোমার চাচাতো ভাইকে দিয়ে আনিয়েছি, ও কলেজে এসে দিয়ে গেছে। জাঙ্কুকের কণ্ঠে বিরক্তির আভাস, যেন কেউ তাকে জোর করে বলাচ্ছে। বেশি কথা বলা সে মোটেও পছন্দ করে না, কিন্তু তার এই ফেসি বউ একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। তে গিয়ে পড়ার টেবিলে বসে। এতক্ষণ লক্ষ্য না করলেও এখন দেখে তার বাসার সব বই এখানে, পাশাপাশি আরও কিছু যুক্ত হয়েছে। তে এবার স্বপ্ন ঢুক দিলে সকালে যে আনন্দে সারা ঘর জুড়ে নেচে বেরিয়েছে, এখন সেই আনন্দ পানিতে ডুবিয়ে দিয়েছে এই এলিয়েনটা। আরে ভাই, বিয়ের পর পড়তেই যদি হবে তাহলে সকালে কেন বললি না? তাহলে কি আর আমি এত নাচানাচি করতাম? ওহো, মোটেও না। তখন সে প্ল্যান করতো কিভাবে পড়া থেকে বাঁচা যায়, কিন্তু এখন কি হবে? এই ব্রিটিশ এলিয়েনটা তো ওকে পড়া না পড়িয়ে ছাড়বেই না। গভীর ভাবনার মধ্যে ডুবে আছে তে। দেখে যেন মনে হচ্ছে বিশ্বের অষ্টম আশ্চর্য আবিষ্কারের ব্যস্ত সে। যে কেউ তেকে দেখে বলবে সে এক্ষণে নিউটন চাচার চরিত্র সূত্র উদ্ভাবন করতে যাচ্ছে। তের এমন ধ্যান মগ্নতা ভাঙ্গে জাঙ্কুকে ডাকে, কি এমন আকাশ পাতাল ভাবছো? এসব ভাবনা বাদ দিয়ে পড়তে বসো। একটা কথা বলি, পৃথিবীতে ইংরেজির চাইতে চীনা ভাষায় বেশি মানুষ কথা বলে, তাহলে চীনা ভাষার বদলে ইংরেজিকে কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করা হলো? চীনা ভাষা হলে তো আমি ভালো পারতাম নাকি? উৎসুক চাহনিদের যেন তার এই প্রশ্নের উত্তরের মাধ্যমে পৃথিবীর সমস্ত সমস্যা দূর হবে। গাধা একটা, ইংরেজি পারে না, আবার আসছে চীনা ভাষা নাকি উনি পারবে। তোমার চীনা ভাষা পড়তে বা লিখতে দিলে তো ভাষার মায়ের বাপ করে ছাড়বে। শুনুন, আগে নিজের ল্যাঙ্গুয়েজ ঠিক করুন, তারপর আমায় জ্ঞান দিতে আসবেন। নিজের মাতৃভাষা ঠিক নেই, আবার আসছে আমায় জ্ঞান দিতে। হোয়াট? হ্যাঁ, পারেন তো শুধু ইংরেজি বলতে, আর ওটা গাধা হবে না, গাদি হবে। গাধা ছেলেদের বলে।
আমি একটা মেয়ে, বুঝছেন? একটা গালিও ঠিক মতো দিতে পারে না। মুখ বাঁকিয়ে বলে উঠল তে। জাস্ট শাট আপ তে। জাঙ্কুকের দিকে তাকিয়ে ভেঙচি কাটে তে। তারপর আবার মুখ গুজে বইয়ের মধ্যে। তে বরাবরই ফাঁকিবাজ মেয়ে। এসব পড়াশোনার ধার সে কোনো কালেই ধারত না। তের কোনো প্রাইভেট টিচারই 2 দিনের বেশি টিকতে পারেনি। ইংরেজি বইটা হাতে নেয় তে। আজ অব্দি কলেজের কোনো পরীক্ষায় ইংরেজিতে পাশ করতে পারেনি। এই নিয়ে জাঙ্কুককে কম অপমান করেনি, কিন্তু তে তো তেই, যাই হয়ে যাক সে তো পড়বেই না। তার মধ্যে তে ভাবে ও কিভাবে এইচএসসিতে পাশ করেছে, এটা ওর কাছে মিরাকেল ছাড়া কিছুই না। ইংরেজি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তে ভাবে, আচ্ছা আমি যদি ইংরেজিতে ফেল করি তাহলে আমার এলিয়েন জামাইটাও কি কলেজে গিয়ে বলবে আমার বউ কিভাবে ইংরেজিতে ফেল করে? হ্যাঁ, যে মেয়েকে আমি সারাদিন ইংরেজিতে ঝাড়ি দিই সে কিভাবে ফেল করে? কথাগুলো ভেবেই কুটি কুটি হেসে ওঠেতে। এক সময় শব্দ করে হেসে ওঠেও। জাঙ্কুক তার ঘোলাটে চক্ষু নিয়ে তের দিকে তাকায়। কি সুন্দর মেয়েটার হাসি, দেখতেও মন্দ নয়, বরং একটু বেশি সুন্দর। সব সময় কেমন আমোদ উল্লাসে মেতে থাকে, যেন সুখহীনতায় পরোয়া নেই তার মধ্যে। কিন্তু জাঙ্কুকের যে ভয় হয় এই প্রাণ বন্ধ থাকে, আর তার এই ভয় তীর জন্য তার মনে জন্ম নেওয়া অনুভূতিগুলোকে গ্রাস করে ফেলে। তাই তো এই অনুভূতিহীন কঠিন মানুষের রূপ ধারণ। কিন্তু মানুষ চাইলে কি আর অনুভূতির থেকে পালাতে পারে? হয়তো ক্ষণিকের জন্য নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখে বা অস্বীকার করে, কিন্তু তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। এই লুকায়িত অনুভূতিগুলো জমতে জমতে পাহাড় সমান হয়ে ঠিকই প্রকাশ পায়। পরের দিন সকালে নিত্যদিনের অভ্যাসে জাঙ্কুক বেরিয়ে পড়ে জগিংয়ে। আর তে আজকেও সকালে উঠে জাঙ্কুককে দেখা পায় না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ও দাঁড়ায় জানালার সামনে। এক মুহূর্তেই যেন তার সমস্ত আত্মা পরিতৃপ্ততায় ভরে যায়। জানালা দিয়ে সামনে তাকালে তে দেখে জাঙ্কুক বাগানে হাসছে। ধূসর রঙের গেঞ্জি আর নেভি ব্লু ট্রাউজার। গরম থাকায় দৌড়ানোর ফলে ঘেমে কপালের চুলগুলো কেমন নেপটে গেছে, আর সেই কপাল কুচকানোর ফলে কপালের 3টা ভাঁজ। তে আজ অব্দি কখনো জাঙ্কুককে হাসতে দেখিনি। আচ্ছা, লোকটা কি হাসতে জানে না? তবে আর যাই হোক, লোকটা সর্বদাই সুন্দর। সে যেমন পোশাকই পরুক না কেন, প্রতিবারই তে যেন নতুন ভাবে ক্রাশ খায়। জাঙ্কুককে দেখা শেষ হলে তে বিছানার কাছে আসে। এই 2 দিনে ও এতটুকু বুঝতে পেরেছে জাঙ্কুক ভীষণ গোছগাছ স্বভাবের। কলেজে সে সর্বদাই ডিসিপ্লিন মেনে চলতো, আবার ব্যক্তি জীবনও ঠিক তাই। তে এবার বিছানা গোছাতে লেগে পড়ে। এসব কাজ ও কোনো কালেই করেছে বলে মনে হয় না। পরক্ষণেই তের মনে পড়ে যে ও কাল চকলেট আর চানাচুরের প্যাকেট খাটের নিচে লুকিয়ে রেখেছিল। ওর তো ফেলে দিতেই মনে ছিল না। ভাগ্যিস জাঙ্কুক দেখেনি। নির্ঘাত জাঙ্কুককে চোর ভাবতো, আর রুমে ময়লা ফেলার অপরাধে নিশ্চয়ই বড় কোনো শাস্তি দিত। তে তাই ওড়নার নিচে করে লুকিয়ে তা বাইরে ফেলতে যায়। এগুলো ওর আগের কাপড়। কাল জাঙ্কুক বইয়ের সাথে বাসা থেকে এনেছে। শাড়িও পরতে পারে না, তার উপর আবার গরম। তাই তো নিজের কাপড় পাওয়ার সাথে সাথে তা চেঞ্জ করে ফেলে। অনেক সাবধানে লুকিয়ে ওগুলো বাইরে ফেলতে যায়। এমনি সামনে পড়ে জাঙ্কুক, কপাল কুঁচকে তাকা তীর দিকে। তীর চেহারায় কেমন চুরি চুরি ভাব। এই বুঝি জাঙ্কুক ওকে প্রশ্ন করে, কিন্তু না। তীর দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। তে যেন এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলো। ওখান থেকে তে রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে তার শাশুড়ি ও চাচি শাশুড়ি একসাথে রান্না করছে। মা, আমি কি কিছু সাহায্য করব? কথায় জোর নেই তার। থাকবেই বা কি করে, রান্না বান্না তো কিছুই জানে না। ওই ডিম পোস্ট আর নুডলস অব্দি তার দৌড়। না মা, তোমাকে কিচ্ছু করতে হবে না। আর তুমি তো আজ থেকে কলেজে যাবে নিশ্চয়ই, তাই তুমি বরং রেডি হয়ে আসো, আমাদের কাজ প্রায় শেষ। শোনোতে, আমরা জানি তুমি অনেক হাসি খুশি একটা মেয়ে। চাঞ্চলতা তোমার চরিত্রের বৈশিষ্ট্য, তাই এটাকে দমিয়ে রেখো না। আর হ্যাঁ, এটা যেমন জাঙ্কুকের বাড়ি তেমন তোমারও বাড়ি, তাই কাউকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখানে সবাই তোমার আপনজন। তে এতক্ষণ মুগ্ধ হয়ে জিহবের কথা শুনছিল। কথা শেষ করে তের মাথায় আদরে হাত বুলিয়ে দেয় সে। তে চোখ বন্ধ করে তা উপভোগ করে। কিছুক্ষণ পর রুমে এসে দেখে জাঙ্কুক রুমে নেই। এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় ওয়াশরুমের দরজা বন্ধ। তারপর পুরো রুমে চোখ বুলিয়ে তে বিরক্ত হয়। জাঙ্কুক আবার সব কিছু গুছিয়ে রেখেছে। আরে ভাই, আমি তো গুছিয়ে রাখলাম, তাহলে আবার কেন? বিড়বিড় করে বলে ওঠে। তখনই জাঙ্কুক বেরিয়ে আসে। তে এবার খানিকটা জোর গলায় বলে, আমি তো সব কিছু গুছিয়ে রেখেছিলাম, তাহলে আপনি এমন কেন করলেন? কেমন? আমি এত কষ্ট করে গোছালাম, আর আপনি আবার সব কিছু ঠিক করলেন? জানেন আমি কত কষ্ট করে সব করেছি? আমার পরিশ্রমের কোনো মূল্য নেই আপনার কাছে? আমাকে আপনার মানুষ মনে হয় না?
ওগুলোকে গোছানো বলে? অবশ্য তোমার থেকে এর বেশি আর কি আশা করা যায়? মনে তো হয় না বাসায় থাকতে কখনো রুম গুছিয়েছো। তে রাগটা যেন মাথায় চড়ে বসলো। তে এবার গোছানো বিছানাটা আবার অগোছালো করে কলেজ ড্রেস নিয়ে ওয়াশরুমে ছুটে যায়। জাঙ্কুক চোখ পাকিয়ে কিছু বলতেই যাবে, তার আগেই তে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দেয়। অগত্যা জাঙ্কুক পুনরায় সব গুছিয়ে রেডি হয়ে বাইরে যায়। তে একেবারে কলেজের উদ্দেশ্যে রেডি হয়, তারপর নাস্তা করার জন্য বাইরে আসে। নাস্তার টেবিলে সুগা জাঙ্কুককে আদেশের সুরে বলে, তুমি আজ থেকে তে মামুনিকে কলেজে নিয়ে যাবে। আর আমি কোনো কথা শুনতে চাই না জাঙ্কুক। আরও তোমার স্ত্রী, তোমার দায়িত্ব আছে কিছু। তোমাকে নিশ্চয়ই এই বয়সে এসে দায়িত্ব শেখাতে হবে না। জাঙ্কুক আর কোনো কথা বলে না, আর চোখে তাকায় তেয়ের দিকে। তেও তাকিয়েছিল ওর দিকে, তাই দুজনের চোখাচোখি হয়। খাওয়া দাওয়া শেষ করে জাঙ্কুক রুমে চলে যায়। তেও তাড়াতাড়ি খেয়ে জাঙ্কুকের পিছে পিছে ছুটে যায়। রুমে এসে তে নিজের ব্যাগে বইগুলো ঢুকাতে থাকে। জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে লোকটা একের পর এক পারফিউম মেরে যাচ্ছে, আবার জেল দিয়ে চুল সেট করছে। তের একবার বলতে মন চাইলো, কেন রে ব্রিটিশ এলিয়েন, এত সাজগুজ করছিস কেন? মেয়ে পটানোর ধান্দা নাকি? মেয়েগুলো এমনিতেই কেমন ক্যাবলার মতো তাকিয়ে থাকে, তারপর এত সাজলে আবার তোরে না নিয়ে যায়। এই জামাইটাকে নিয়ে হয়েছে যত ঝামেলা। তের মনে ইচ্ছে জাগলো জাঙ্কুকের চুলগুলো এলোমেলো করে দিতে, কিন্তু আপাতত নিজের ইচ্ছেকে মূল্যায়ন করলো না, কারণ জানে এখন কিছু করতে গেলে রাম ধমক খেতে হবে। তাই তো নিজের ইচ্ছাকে দমন করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। গেটের কাছে এসে তে দাঁড়িয়ে অপেক্ষা করছে জাঙ্কুকের জন্য। জাঙ্কুক বাইক আনতে গ্যারেজে গেল, বাইক নিয়ে তের কাছে থামায়। তারপর মানি ব্যাগ থেকে কিছু টাকার নোট তের দিকে দিয়ে বলে, শোনো, আমি তোমাকে নিজের সাথে করে নিয়ে যেতে পারবো না। আমি চাই না এই মুহূর্তে আমাদের বিষয়টা সবাইকে জানাতে। আই হোপ তুমি বুঝতে পারছো। আর বাবাকে বলতে চাইলাম, বাট উনি আমার কথা শোনার প্রয়োজন মনে করেনি। তাই টাকাটা নাও আর একটা রিক্সা ভাড়া করে কলেজে যাও। ঢং কত! আমি তোমাকে নিজের সাথে নিয়ে যেতে পারবো না, তা আমাকে কেন নিবে রে এলিয়েন? আমাকে নিলে তো আর মেয়েরা তোর দিকে তাকাবে না, নিজেকে তো আর সিঙ্গেল দাবি করতে পারবি না। ঠাড়া পড়বে তোর বাইকে আর তোর যৌবনে। আগের কথাগুলো মনে মনে বললেও মুখে বলে, আমি এমনি তো আপনার সাথে যেতাম না, আর আমার কাছে টাকা আছে, আপনার দয়ার কোনো প্রয়োজন নেই। তের কথায় জাঙ্কুক খানিকটা অবাক হয়, তাই জিজ্ঞাসা করে, হোয়াট ডু ইউ মিন বাই দয়া? কিছু না বলে সামনের দিকে হাঁটা ধরে দেয়। মুহূর্তেই জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়। এই মেয়েটা না বেশি কথা বলে। বাইক স্টার্ট দিয়ে সামনে এগোয়ও, কিছুটা গিয়ে আবার একটা রিক্সা নিয়ে ফেরত আসে। ওঠো, আদেশের সুরে বলে ওঠে জাঙ্কুক। লাগবে না, আমি নিজে রিক্সা খুঁজে যেতে পারবো। তোমার কাছে আমি অনুমতি চাইনি, উঠতে বলেছি ওঠো। আর তোমার জন্য আমি কলেজে লেট করে যেতে পারবো না। ধমকের সুর জাঙ্কুকের। অতঃপর উপায় না পেয়ে উঠে বসে রিক্সায়। পরক্ষণেই রিক্সা চলতে থাকে। রিক্সা চলতে শুরু করলে জাঙ্কুক বাইক নিয়ে এগিয়ে যায়। তে রিক্সায় বসে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণই জাঙ্কুক বাইক নিয়ে চোখের আড়ালে চলে যায়। তে ভাবে, তাদের সম্পর্ক কি কখনো ঠিক হবে? সে কি কখনো বাইকের ওই পেছনের সিটটায় বসতে পারবে? জাঙ্কুক কি কখনো ওকে স্ত্রী হিসেবে মেনে নিবে? বিয়ের আগে কত স্বপ্ন ছিল ওর, রাতে বর নিয়ে বাইকে ঘুরবে, বৃষ্টি বিলাস করবে, আরো কত কি ভাবনায় বিভোর হয়ে তে সামনে এগিয়ে যায়। তে কলেজ গেটে ঢুকতেই বান্ধবী বলে উঠলো, কি রে তুই 2 দিন কোথায় ছিলি? কলেজে আসিসনি কেন? জেনির একের পর এক প্রশ্নে ঘাবড়ে যায়। কোথা থেকে শুরু করবে বুঝতে পারে না, তাই খানিকটা দম নিয়ে বলতে শুরু করে, সেদিন কলেজ থেকে যাওয়ার পর দেখি আমাদের বাসায় অনেক মেহমান আসছে। আমি তাদের সাথে ভালো মতো কথা বলে রুমে চলে যাই। একটু পর বাবা আসে আমার রুমে। উনি আমায় ওনার পাশে বসিয়ে বলে, দেখো মা, তুমি তো জানো বাবা তোমায় কতটা ভালোবাসে। বাবা যা সিদ্ধান্ত নেবে তোমার ভালোর জন্যই নেবে। বাবার মুখে এমন কথা শুনে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলে, আমাকে নাকি আজকে বিয়ে করতে হবে। কিচ্ছু করার নেই। সেদিন বাবার মুখের দিকে চেয়ে আমি কিছু বলতে পারিনি। তারপর সেদিন আমার বিয়ে হয়, আর এখন আমি শ্বশুর বাড়িতে আছি। কিন্তু সবচেয়ে মজার কথা কি জানিস? কি? জাঙ্কুক স্যার আমার জামাই। তের কথা শেষ হওয়ার সাথে সাথে গগন বিদারক চিৎকার দেয় জেনি। চিল্লিয়ে কানের পোকা মারার পরিকল্পনা করছিস নাকি? ওসব স্যার, তুই এইটা বল, জাঙ্কুক স্যার সত্যিই তোর হাজবেন্ড? না, মজা করছি তোর সাথে। তুই যে আমার শালি লাগিস। আরে সিরিয়াসলি বল না। দেখ, আমি নিজেও প্রথমে অবাক হয়েছিলাম তাকে দেখে, কিন্তু সত্যি এটাই, ওই এলিয়েনটাই আমার জামাই। অতঃপর তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথন হয়।
ক্লাসে এসেও তের মনোযোগ নেই সেদিকে। সে কেবল জেনির বলা শেষ কথাটা চিন্তা করছে। আচ্ছা, এমন কোনোদিন কি আসবে যেদিন জাংকুক তের খেয়াল রাখবে? কিছুক্ষণের মধ্যে ক্লাসরুমে প্রবেশ করে জাংকুক। কলেজের সবচেয়ে হ্যান্ডসাম এবং ড্রেসিং স্যার, সাদা টি শার্টটা ইন করে পরা, তার উপর নেভি ব্লু রঙের ব্লেজার, হাতে একটা ঘড়ি যেটা জাংকুক সবসময় পরে। তের মাঝে মাঝে মনে হয় ওই ঘড়িটাতে কিছু একটা রহস্য আছে, নয়তো প্রতিদিন কেউ একই ঘড়ি পরে নাকি। তে তাকিয়ে দেখে জাংকুক আজ ওই কপাল ভাঁজ করেই আছে। না, এই লোক কখনো ভালো হবে না। কিসের এত বিরক্তি তার জীবনে? পরক্ষণই মনে হয় হয়তো সেই ওই বিরক্তি। তের মনটা আবার খারাপ হয়ে যায়। জাংকুক নিজের মতো ক্লাস করতে শুরু করে, তবে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কয়েকবার আর চোখে তাকায় তের দিকে। তের মুখে মন মরা ভাবটা স্পষ্ট। জাংকুক আজ কেমন ক্লাসে মনোযোগ দিতে পারছে না, বারবার তের মুখের দিকে তাকাচ্ছে। কি হয়েছে মেয়েটার জিজ্ঞাসা করতে গিয়েও পারছে না। এমন আগে হয়েছে বলে জাংকুকের মনে পড়ে না। এইদিকে প্রিয় বান্ধবীর এমন রূপ জেনি কিছুতেই সহ্য করতে পারছে না। তাই বান্ধবীকে খুশি করতে জাংকুকের একটা ছবি আঁকেও। তাই প্রায় বেশিরভাগ সময় জাংকুককে এলিয়ান বলে ডাকে। তাই জেনি বেশ একটা ফানি এলিয়ান এঁকে নিচে জাংকুকের নাম লিখে দেয়। এতক্ষণে খেয়াল না করলেও জেনির ইশারায় খাতার দিকে তাকাতেই তে হেসে ফেলল। এক সময় বেশ শব্দ করে হেসে দেয়ও। পুরো ক্লাসরুম তাকায় তের দিকে। এরই মধ্যে জাংকুক তের কাছে আসলে ওর সামনে একটা এলিয়েন আঁকা ছবি দেখতে পায়, যার অবস্থা খুবই শোচনীয়। জাংকুক সবচেয়ে বেশি হতবাক হয় নিজের নামটা দেখে। মূর্তি রাগগুলো তরতর করে বাড়তে থাকে। একে তো তার ক্লাসে ডিস্টার্ব, তার উপর তার এমন ছবি আঁকা। তের কাছে এটাকে কোন দিক দিয়ে জাংকুক মনে হলো সে তা ভেবে পায় না। অতঃপর নিজস্ব নিয়মে তের শাস্তির ব্যবস্থা করে জাংকুক, আর সেটা হলো ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকা। পুরো কলেজে একমাত্র জাংকুকই আছে যে এমন ভয়ঙ্কর শাস্তি দেয়। আরে বাবা, যে বয়সে মানুষ বাচ্চার মা বাবা হচ্ছে সে বয়সে কিনা কান ধরে দাঁড়ানো, এটা কেউ মানতে পারে? কিন্তু মানতে না পারলেও কি হবে, ভুল করলে শাস্তি তো পেতেই হবে। তে যেহেতু ভুল করেছে তাই কথা না বাড়িয়ে শাস্তি মেনে নেয়। এইদিকে বেচারি জেনি কোথায় ভেবেছিল বান্ধবীকে একটু খুশি করবে, তা না কি থেকে কি হয়ে গেল। আর এই জাংকুকেরও বলিহারি, নিজের মায়ের পেটের আপন বউকে কেউ এমন শাস্তি দেয়? ছি! আশেপাশে কাউকে না দেখে তে বেশ নিশ্চিত মনে কান ধরে দাঁড়িয়ে থাকে। এর আগেও ধরেছে, তাই খুব একটা সমস্যা হয় না। কিন্তু বিপত্তি বাদে তখন যখন দেখে নিজের অন অ্যান্ড অনলি ক্রাশ সায়নো ভাইয়া এদিকে আসতেছে। মূলত তেদের বিল্ডিং এর সামনে দিয়ে কলেজের অফিসে যাওয়া লাগে, তাই এদিক দিয়ে যাওয়া। তে চায় না সায়নো এভাবে তাকে দেখুক। এর আগে একবার দেখেছিল, তে কি লজ্জায় না পড়েছিল, টানা কয়েকদিন কলেজে আসেনি। এখন তো তাও করতে পারবে না। ওই এলিয়েন ওকে জোর করে নিয়ে আসবে। তার চেয়ে ভালো নিজেকে লুকানো। কিন্তু লুকাবে কি দিয়ে? ওর কাছে তো কিছুই নেই। কিছু একটা ভেবে হঠাৎ নিজের জুতা জোড়া খুলে হাতে নেয়, সেটা মুখের সামনে উঁচু করে ধরে, তারপর তা দিয়ে নিজেকে আড়াল করার প্রয়াস চালায়। তবে খুব একটা সফল হতে পারে না। তার আগে সায়না ওকে দেখে ফেলে। আরে তুমি তে, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আসলে তেমন কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। তা ঠিক আছে, তবে তুমি জুতা খুলে হাতে নিয়ে এমন মুখের সামনে ধরে আছো কেন? তে কি উত্তর দেবে ভেবে পায় না। অতঃপর বলে, আসলে ও হ্যাঁ, আমি আমার জুতোর সাইজ দেখছিলাম। একটু হাসার চেষ্টা করেও। তা তুমি এখানে দাঁড়িয়ে জুতার সাইজ দেখছিলে কেন? তে এবার বেশ বিরক্ত হয়। আরে ভাই, যেখানে যাবি সেখানে জানা, আমার পিছনে কেন লাগতে এলি? আর এই এলিয়েনটা যেদিন ওকে শাস্তি দেবে সেদিনে সায়নোকে এদিকে আসতে হবে। হায় আল্লাহ, আমি আসলে চুরি। তে আর কথা বলতে পারে না। তার আগে কারো ধমকে পিছনে ফিরে দেখে জাংকুক ওর সামনে দাঁড়িয়ে। তখনই তের জেনি রাখা ওই ছবিটার কথা মনে পড়ে। তের হাসি আসলেও তা আটকে রাখে। জাংকুককে সামনে দেখে সায়নো সালাম দেয়। জাংকুক সালামের উত্তর দিলেও সায়নোকে ও সহ্য করতে পারছে না। মেয়েদের সাথে এত কথা কিসের? আর এই মেয়েটা কত সুন্দর হেসে হেসে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। জাংকুক তেকে ক্লাসে যেতে বলে চলে যায়। তে ক্লাসে গিয়ে নিজের জায়গায় বসে পড়ে। সরি রে দোস্ত, আমার জন্য তোকে শাস্তি পেতে হলো, কিন্তু তুই স্যারকে বললি না কেন? ওটা আমি কেছি, বাদ দে। তখন দুজনকেই শাস্তি পেতে হতো। তে কলেজ থেকে বাড়িতে ফেরার সময় মনে মনে ভাবে এই লোকটাকে একটা জব্দ করতে হবে। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে রুমে ফিরে আসে
আর নিজের করা প্ল্যানিং এর উপর কাজ করতে থাকে। সব কাজ শেষ করে তে খাটে বসে জাংকুকের জন্য অপেক্ষা করতে থাকে। হয়তো ভাবছেন স্বামী ভক্ত মেয়ে তার ক্লান্ত স্বামীকে পানির গ্লাস এগিয়ে দিতে এভাবে অপেক্ষা করছে। উহু, সকালে স্বামী কর্তৃক অপমানের সামান্য কিছু বদলা, তাই তো এত অপেক্ষা। জাংকুকের জন্য অপেক্ষা করতে করতে তে বেশ বিরক্ত হয়। আরে ভাই, কি এমন জরুরি মিটিং করছিস যে এত লেট হচ্ছে? এদিকে বাইরে গিয়ে কারোর সাথে গল্প করতে পারছে না, কখন আবার জাংকুক চলে আসে। বাইরে থাকলে তো আর জাংকুকের প্রতিক্রিয়া দেখতে পারবে না। মহাশয়কে তো আবার ফোনও করার কোনো ব্যবস্থা নেই। কিছুক্ষণ পর জাংকুক চলে আসে। রুমে ঢুকে বিরক্তিতে চড়সূচক শব্দ বের করে ওঠে। তে তার বিছানার অবস্থা যাচ্ছে তাই করে রেখেছে। বিছানার এক পাশে কলেজ ড্রেস, অন্য পাশে বই সহ ব্যাগটাকে রাখা, দেখে মনে হবে মঙ্গল গ্রহ থেকে কেউ ঢিল ছুড়ছে। আর এক পাশে তে আর অপর পাশে হয়তো জাংকুকের জন্য জায়গা রেখেছে। অগোছালো জাংকুকের প্রচন্ড অপছন্দ, অথচ এই মেয়েটা সবসময় রুমটাকে এলোমেলো করে রাখে। জাংকুক তেকে কয়েকখানা কড়া কথা শোনাতে চাইছিল, তবে ফ্রেশ হওয়া আগে জরুরি ভেবে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। তে এবার সিন দেখার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে জাংকুকের চিল্লানির আওয়াজ ভেসে আসে। তে দরজার কাছে গিয়ে কান খাড়া করে থাকে। হোয়াট দ্য হেল, পানি বের হচ্ছে না কেন? চিৎকার করে বলে ওঠে জাংকুক। জাংকুক সব বালতি দেখে থাকে, কিন্তু কোথাও কোনো পানি নেই। আর থাকবে বা কি করে? তে যে সব ফেলে দিয়েছে। অতঃপর দরজা খুলে বাইরে আসে। তে দরজার সামনে থাকায় দুজন খুব কাছাকাছি চলে আসে। টিভির নায়ক নায়িকাদের মতো তাদের এই মুহূর্তটাও অনেক রোমাঞ্চকর হতে পারত। তবে জাংকুকের মুখে লেগে থাকা গোবরের গন্ধে টিকে থাকতে পারে না, সাথে সাথে সিটকে দূরে সরে যায়। ওয়াশরুমের কল দিয়ে পানি আসছে না কেন? আমি কিভাবে জানবো? জাংকুক দাঁত কিটমিট করে তাকায়। গোবরের গন্ধে তের গা গড়িয়ে আসে। জাংকুকের অবস্থাও দেখার মতো। বেচারা সারা মুখ জুড়ে গোবরের বিচরণ, ভালো করে চোখ মেলতেও পারছে না সে। অনেক কষ্টে চোখ মেলে তাকায় তের দিকে, তারপর দাঁতে দাঁত চিবিয়ে বলে, আমার ফেস ওয়াশে গোবর আসলো কিভাবে? আপনি গোবর মেখেছেন? মানে একটু সুন্দর হওয়ার জন্য গোবর মেখেছেন? মানলাম আপনি না হয় এলিয়েন, কোনো কিছু আপনার স্বাভাবিক না, তাই বলে আপনি এগুলো মাখবেন? ছি, বলি নাক ছিটকাইতে। তারপর মুখে এমন একটা ইনোসেন্ট ভাব ফুটিয়ে তোলে যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না। সে এমনই এক নিষ্পাপ বাচ্চা যে গোবরের ধরা তো দূর কথা কোনোদিন দেখেও নি। অথচ জাংকুকের ফেস ওয়াশে সব কিছু বের করে তার মধ্যে গোবর গুলিয়ে ঢুকায়। জাংকুককে দেখে তের মনে হলো আজকের জন্য এতটুকুই ঠিক আছে, না তো আবার বেশি হয়ে যাবে। তাই জাংকুককে ওয়াশরুমে পাঠিয়ে পানি আনতে চলে যায়। তে পানি নিয়ে এসে জাংকুককে দেয়। আসার সময় পানির লাইনও চালু করে। বাড়িতে এই সময় সবাই ঘুমিয়ে থাকায় জাংকুকের চিল্লানি কারো কানে পৌঁছায় না। প্রায় অনেকক্ষণ যাবৎ গোসল সেরে বেরিয়ে আসে জাংকুক ও বাইরে এসে দেখে তে বারান্দায় দাঁড়িয়ে আছে। ততক্ষণে বিকেল হওয়ায় সেখানে খুব সুন্দর বাতাস বইছে। তে সেটাই উপভোগ করছে, কিন্তু তার এই সুখ কারো সহ্য হলো না। হয়তো জাংকুকের প্রথম ডাক ইগনোর করলেও দ্বিতীয়বার আর সাহস হলো না। কেমন গমগমে আওয়াজে ডাকছে তাকে। অগত্যা তাকে রুমে যেতে হলো। সকালে তোমার শাস্তি দিয়েছে বলে তুমি আমার সাথে এমন করছো, তাই না? তুমি আমার ফেস ওয়াশে এগুলো ঢুকিয়েছো। আমার কিসের ঠেকা যে আপনার সাথে এগুলো করতে যাব? তাহলে কি ভূতের মা করেছে? আর তুমি ব্যতীত এই রুমে কেউ আসে না। এমনও তো হতে পারে আপনি অতিরিক্ত সৌন্দর্যের লোভে গোবর কিনে এনেছেন। জাস্ট সেটাতে একদম উল্টাপাল্টা কথা বলবে না। হ্যাঁ পারেন তো শুধু আমার উপর চিল্লাতে। আর রুমের এমন অবস্থা কেন? খাটের উপর কাপড়, ব্যাগ এগুলো রেখেছো কেন? দেখুন এগুলো আমার অভ্যাস। আর আপনার মা বলেছে এখানে এসে যেন আমি আমার ভালো অভ্যাসগুলো পরিবর্তন না করি। এগুলো আমার ভালো অভ্যাস। আপনার সমস্যা হলে সব গুছিয়ে রাখুন। জাংকুকের এই মুহূর্তে তের দাঁতগুলো ভেঙে দিতে মন চাচ্ছে। শুনুন, আপনি যে আমার দাঁতগুলো ভেঙে দিতে চাচ্ছেন তা আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু খবরদার বলছি, আপনি আমার দাঁত ভাঙতে আসলে আমিও আপনার সবগুলো দাঁত ভেঙে দিব। চোখ দুটো বড় বড় করে বলে উঠেতে জাংকুকের এবার নিজের কপাল নিজের চাপড়াতে মন যাচ্ছে। এই কার সাথে মা তাকে জোর করে বিয়ে দিল? এই মেয়েকে কিনা বিয়ে করার জন্য তার মা তাকে কসম দিয়েছে। সে তো ভেবেছিল জীবনে কখনো বিয়ে করলে একটা ভদ্র আর শান্ত মেয়েকে করবে, যাকে চারটা ধমক দিলে মাথা তুলে তাকাবে না। অথচ মা ঘরে আনলো আস্ত একটা ধানি লঙ্কা, যাকে একটু শাস্তি দিলে গোবরে চুবায়, আবার দাঁতও ভাঙতে চায়। এটা কেমন বউ? এটা নিয়ে কি হবে আমার? সন্ধ্যাতে সবার সাথে আড্ডা দিচ্ছে।
তখনই বলে ওঠে একজন, ভাবি তোমাদের হানিমুন প্ল্যান কি? কোথায় যাচ্ছ হানিমুনে? তে খুব করে কেসে ওঠে, চকিত নয়নে যায় আশেপাশে। সবাই যেন তার উত্তরের প্রতীক্ষায়। এখনো এই ব্যাপারে কিছু ভাবা হয়নি। তের কথা শুনে পাশ দিয়ে নরাশ বলে ওঠে, সে কি এখনো ভাবনি মানে কি? আর এখন না গেলে কখন যাবে? এখনই তো সময় এসবের। তোমাদের বিয়েও তো সেভাবে আনুষ্ঠানিকভাবে হয়নি। তবে হানিমুনের জন্য একটা ভালো জায়গায় যেও। তাদের কথাবার্তা আরো কিছুক্ষণ চলে। তারপর তের শাশুড়ি আর চাচি শাশুড়ি চলে যায় রান্নাঘরে। তে টিভি চালু করে দেখার জন্য। তখনই কলিং বেল বেজে ওঠে। তের চাচি শাশুড়ি গিয়ে দরজাটা খুলে দেয়। এই মেয়ে, তোমার পড়াশোনা নেই? তে টিভি থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে জাঙ্কুক তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। আছে তো, কলেজে গিয়ে ক্লাসে মন দাও না, আবার বাসায় পড়াশোনা করো না। এভাবে চলতে থাকলে তো জীবনে পরীক্ষায় পাশ করতে পারবে না। শুনুন, আমারও তো পড়তে ভালো লাগে না, আর পরীক্ষায় পাশ করতে পারবো কি পারবো না সেটা সময় বলে দিবে। তে জাঙ্কুকের উপর বেশ বিরক্ত হয়। এই লোকটা সারাদিন শুধু পড়ার কথা বলে। আর এলিয়েন বউকে একটু ভালোবাসার কথাও তো বলতে হয় নাকি? তা না, ধেত। তে রান্নাঘরের দিকে চেয়ে জোরে বলে, মা, আপনার ছেলে জন্মানোর সময় কি মধু দেননি? সারাদিন শুধু তেতো কথা বলে। মধু মৌমাছির মুখ থেকে বের হয়, তাই খায়নি। কথাটা বলি জাঙ্কুক রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। আপনি মুরগির ডিম খান? হ্যাঁ, কেন? মুরগি কি আকাশ থেকে ডিম দেয়? না মানে, মৌমাছির মুখ থেকে মধু বের করে দেখে আপনি তো তা খাননি, অথচ মুরগি পটকে দিয়ে ডিম বের করে, তা তো ভালোই গিলেন। তের কথায় জাঙ্কুকের পা থেমে যায়। সে চকিত নয়নে যায় তের দিকে। বিস্ময় তার মুখে যাচ্ছে তাই অবস্থা। এদিকে তের কথায় বাকি সবাই মুখ টিপে হাসে। জাঙ্কুক কিছু না বলে রুমে চলে যায়। রুমে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়, যেন তের উপর সব রাগ ওই বেচারার দরজাটার উপর ঢালছে। তে রুমে আসার পর জাঙ্কুক ওকে বকা দিয়েছে সকালের এবং তখনকার কাজের জন্য। এতে অবশ্য তের তেমন ভাবান্তর নেই, কারণ ও ভেবেছিল জাঙ্কুক ওকে কঠিন শাস্তি দেবে, কিন্তু তা না করে কেবল দুষ্টুমি করতে নিষেধ করেছে। এমনকি জাঙ্কুকের ব্যবহারও অনেক ঠান্ডা। তে তো প্রথমে ভেবেছিল জাঙ্কুকের শরীর খারাপ, তাই হয়তো এমন কথা বলছে। ও মা, পরে দেখলো জাঙ্কুক একদম সুস্থ সবল আছে। কিন্তু জাঙ্কুকের এমন ভাবভঙ্গি তের সুবিধা লাগে না, কেমন খটকা লাগে তার কাছে। তে এক আকাশ পরিমাণ বিরক্ত নিয়ে টেবিলে বসে আছে। জাঙ্কুকের জ্বালায় উঠতেও পারছে না। এদিকে এসব পড়াও তার ভালো লাগছে না। তে ভেবে পায় না এগুলো পরে ওর কাজ কি। এতগুলো দিন শুনে আসলো এক এক যোগ করলে 2 হয়, অথচ এই বইয়ে দেওয়া এক এক যোগ করলে নাকি 10 হয়। এটা কোনো কথা? এই ভুল ভাল পড়া কি আর যায়? বিয়ে করেছে, কত সুন্দর সংসার করবে, বাচ্চা কাচ্চা নেবে, তা না এই এলিয়েনটা নাকি বই মানে না। আরে ভাই, বউ যখন মানবি না তখন বিয়ে করেছিস কেন? আমি তোকে জোর করেছি নাকি? তোর গোপন ছবি ভাইরাল করবো বলে হুমকি দিয়ে তোকে বিয়ে করেছি? তা তো করিনি, তুই তো নিজে গিয়ে বিয়ে করলি। তাহলে এখন এত কাহিনী কেন? জাঙ্কুকের ন্যায় কপালে 3টা ভাঁজ ফেলে তীক্ষ্ণ চোখে তাকায় জাঙ্কুকের দিকে। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুকও তের দিকে তাকিয়েছিল। তের এমন করে তাকানোতে কিছুটা থতমত খেয়ে যায়। এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন আমাকে? তে কিছু বলে না, জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে নেয়, আবার পড়ায় নজর দেয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে দুজনে আবার রুমে ফিরে আসে। জাঙ্কুক বেলকনিতে চলে যায় আর তে রুমে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক নিজের কাজ শেষ করে এসে দেখে তে ততক্ষণে ঘুমে। জাঙ্কুক কোনো শব্দ করে না, যাতে তের ঘুম যেন না ভাঙে। নিঃশব্দে তাকায় তের দিকে। ঘুমন্ত তেকে ওর কাছে একটা ফুল মনে হয়, বেলি ফুল, যা অল্প বাতাসে সারাক্ষণ দুলতে থাকে। তেও ঠিক ওই ফুলের মতো সারাক্ষণ দুষ্টুমি করে। বেলি যেমন সারা ঘরের সুবাস ছড়ায়, তেও তেমনি পুরো ঘর জুড়ে প্রাণবন্ততা ছড়ায়। জানলা খোলা থাকায় দমকা হাওয়ায় কিছু চুল তের মুখে এসে পড়ে। জাঙ্কুক সযত্নে তা সরিয়ে দেয়। আজকাল ওর কি জানি হয়েছে, আগের মতো তেকে বকা দিতে পারে না। ওর দুষ্টমিতে বিরক্ত হয় না, সব কিছুতে কেমন ভালো লাগা খুঁজে পায়। আচ্ছা, ওরা তো স্বামী স্ত্রী, ওদের সম্পর্ক যে পবিত্র, তাই কি এমন হয়? পরের দিন খাবার টেবিলে জাঙ্কুকের বাবা বলে ওঠে, জাঙ্কুক আর তের জন্য হানিমুনের টিকিট বুক করা হয়েছে, এখন তারা চলে গেলেই হবে। কিন্তু জাঙ্কুক বলে ওঠে সে ব্যস্ততার কারণে যেতে পারবে না। এতে জাঙ্কুকের বাবা রেগে গেল। জাঙ্কুকের মা পরিস্থিতি সামাল দিতে বলে ওঠে, তে এসেছে আজ কতদিন, অথচ ওকে নিয়ে তুই কোথাও ঘুরতে যাসনি। আজকে না হয় তেকে নিয়ে একটু বাইরে ঘুরতে যা, এতে ওর মনটাও একটু ভালো লাগবে। জাঙ্কুক তেকে আশ্চর্য করে বলে ওঠে,
আচ্ছা ঠিক আছে। জাঙ্কুকের জবাবে সবার মুখে হাসি ফুটে ওঠে। তে চমকে তাকায় জাঙ্কুকের দিকে। সেই মুহূর্তে জাঙ্কুকও তাকিয়েছিল তেয়ের দিকে, তাই দুজনের চোখাচোখি হয়ে যায়। দুজনেই চোখ ফিরিয়ে নেয়। খাওয়া দাওয়া পার্টি শেষ করে সবাই চলে যায় যার যার রুমে। তে থেকে যায়। তে তো ভেবেছিল এবারও হয়তো জাঙ্কুক না করে দিবে। দুপুরে সবার আড্ডার সাথে আড্ডা দিচ্ছিল তে। তখনই নামাজ আদায় করে বাসায় আসে জাঙ্কুক। সাদা একটা পাঞ্জাবি পরেছে। এমন পাঞ্জাবিতে জাঙ্কুককে দেখে আরেক দফা ক্রাশ খাইতে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। জাঙ্কুক তেয়ের দিকে এক নজর তাকিয়ে রুমে চলে যায়, কিন্তু তেয়ের দেখা যেন শেষই হতে চাইছিল না। যতক্ষণ দেখা যায় ততক্ষণ তাকিয়েছিল। তেয়েকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বাকিরা সামান্য হাসে। এভাবে চুরি করে দেখার কি আছে, তোমারই তো বর। রুমে যাও, গিয়ে সামনে বসিয়ে দেখো। তে পড়ে যায় মহা বিপদে। এই লোকের দিকে আর তাকাবে না ও। বিকালবেলা রেডি হয়ে বসে আছে তে। জাঙ্কুক বেরিয়েছে তার বাইক গ্যারেজে পরিষ্কার করতে দিয়েছিল সেটাই আনতে। তে বিছানায় বসে অপেক্ষা করছে জাঙ্কুকের জন্য। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে আসে। তের দিকে না তাকিয়ে আলমারি খুলে কাপড় নেওয়ার জন্য। আলমারি খুলতেই সেখান থেকে সব কাপড় এসে পড়ে ওর উপর। জাঙ্কুক তাকিয়ে দেখে সবগুলো তের কাপড়। কাপড়গুলো দেখে মনে হবে কেউ খুব জোর জবরদস্তি আলমারিতে ঢুকিয়েছে। জাঙ্কুক এক রাশি বিরক্তি নিয়ে তাকায় তীর দিকে। এগুলো কিতে সব কিছু এমন এলোমেলো করে রেখেছে কেন? আসলে কাপড় সিলেক্ট করতে গিয়ে সব এলোমেলো হয়ে গেছে। তাই বলে এভাবেই রাখবে তুমি? গুছিয়ে রাখলেও তো পারতে। শুনুন, কাপড় এভাবে রাখলে বেশি ভালো থাকে, অনেক দিন পরা যায়। আর গুছিয়ে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এসব আজগুবি কথা কোথা থেকে পাও? কিছুক্ষণ পর জাঙ্কুক চাবি নিয়ে এসে বাইক চালু করে তেকে বসতে বলে, কিন্তু তে বসতে চায় না। জাঙ্কুক অনেকবার করে বলে, তাও সে রাজি হয় না। পরে বাবার কথা বলে রাজি করায়। তে বসাতে জাঙ্কুকের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির আভা পাওয়া যায়। অন্য মানুষের ক্ষেত্রে হয়তো তা হাসি বলে গণ্য হতো না, কিন্তু বিষয়টা যখন জাঙ্কুকের মতো গম্ভীর মানুষকে নিয়ে, তবে তাকে হাসি বলা যেতেই পারে। তে উঠে বসাতে জাঙ্কুক বাইক চালু করে। তেকে ধরে বসতে বলে সে বাইকের পিছন ধরে। দীর্ঘক্ষণ পথ চলার পর তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। তারা একসাথে কিছুক্ষণ হাঁটার পর একটা নীরব জায়গাতে বসে। কেমন লাগছে আজ? অনেক ভালো, আর এই জায়গাটা অনেক সুন্দর। তের বলা শেষ শব্দ দিয়ে আবারও তাদের মাঝে নীরবতা নেমে আসে। সবসময় বকবক করা তেও চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে জাঙ্কুক বলে ওঠে, জানো, আমাদের জীবনটা না অনেকটা ওই নদীর মতো। নদীর উপরিভাগ দেখে যেমন তার ভিতরের অবস্থা অনুধাবন করা যায় না, তেমনি মানুষের উপর দেখে তার মনের অবস্থা বোঝা যায় না। কথাগুলো বলে থামে জাঙ্কুক। এক সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে আবার বলতে শুরু করে, তোমার প্রতি প্রথম দিনের ব্যবহারে আমি সত্যিই খুব দুঃখিত। বিয়ের প্রথম দিনে কোনো মেয়ে তার স্বামীর কাছ থেকে এমন ব্যবহার আশা করে না। তবে আমিও পরিস্থিতির শিকার ছিলাম। হঠাৎ করে সবটা মেনে নিতে পারছিলাম না। কিন্তু এখন? জাঙ্কুক কিছুটা থেমে যায়। তখনই তে বলে ওঠে, এখন কি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তে। তে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু কোনো উত্তর করে না। মনে হচ্ছে সে কোনো ঘোরের মধ্যে আছে। কিছুক্ষণ পর তারা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনেকক্ষণ চলার পরে জাঙ্কুকের বাইক শব্দ করে থেমে যায়। জাঙ্কুক আর তে দুজনই বেশ বিরক্ত হয়। বাইক থেকে নেমে দেখলো পেট্রোল শেষ। তেকে দাঁড় করিয়ে জাঙ্কুক পেট্রোল নিয়ে ফেরার পথে দেখে একটা বৃদ্ধ লোক রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু যানবাহনের চলাচল বেশি থাকায় যেতে পারছে না। জাঙ্কুক এগিয়ে যায় তার কাছে, গিয়ে ওনার হাত ধরে রাস্তা পার করে দেয়। দূর থেকে তে অপলক দৃষ্টিতে তা দেখতে থাকে। জাঙ্কুকের জন্য ওর মনে আবারও একটা জায়গা তৈরি হয়। তে ভাবে তার জীবনে সঠিক মানুষটাই এসেছে। হয়তো একটু গম্ভীর, কিন্তু মনটা ভালো। পরের দিন কলেজ থেকে মাত্র ফিরেছে জাঙ্কুক। তে আজ যায়নি, তার নাকি শরীর ভালো নেই। আসলে এসব কেবলমাত্র অজুহাত। তের আজ ক্লাস টেস্ট ছিল, তাও আবার ইংরেজি, যা জাঙ্কুক পড়ায়। তে জানে ক্লাস টেস্টে ভালো মার্ক না পেলে জাঙ্কুককে ভয়ানক শাস্তি দেয়। এখন যে তে তার স্ত্রী হয়েছে, তবুও লোকটা ছাড় দিবে না। তার চেয়ে ভালো নয় কি সে ক্লাস টেস্টেই মিস দিল। তাহলে না থাকবে বাস, আর না বাজবে বাঁশরি। অবশ্য এই নিয়ে জাঙ্কুকের আপত্তি ছিল না, কারণ ও জানে তে কোন লেভেলের ফাঁকিবাজ। তবে এই বাড়িতে অবস্থানরত তের কিছু শুভাকাঙ্ক্ষীর জন্য বেশি সুবিধা করতে পারে না। যদিও যাওয়ার আগে থেকে চোখ রাঙাতে ভোলে না, সাথে এটাও বলে গেছে আসার সময় প্রশ্ন নিয়ে আসবে এবং সামনে বসিয়ে রেখে সব করাবে। এতে অবশ্য তের তেমন ভাবান্তর নেই, কারণ বাসায় হলে ও ঠিকই ম্যানেজ করে নেবে।
জাঙ্কুক বাসায় ফিরে বেশ ক্লান্ত হয়ে যখনই ওয়াশরুমের দিকে পা বাড়াবে অমনি বাগান থেকে জোরে ধপ করে পড়ে যাওয়ার শব্দ আসে। সাথে কেউ গগন বিদারক চিৎকার দিয়ে ওঠে। পরিচিত কণ্ঠস্বর শুনে জাঙ্কুক বড় বড় পা ফেলে বেলকনিতে চলে যায়। বাগানের দিকে তাকিয়ে জাঙ্কুক আশ্চর্য হয়ে যায়। তে একটা পেয়ারা গাছের ডাল ভেঙে নিচে পড়ে আছে। ও ছুটে চলে যায় বাগানে। তেয়ের সামনে দাঁড়িয়ে জাঙ্কুক তেয়ের দিকে প্রশ্ন ছুড়ে, আর ইউ ওকে? হ্যাঁ, গাছ থেকে পড়ে আমার অনেক আরাম লাগছে, মনে হচ্ছে উঠে লুঙ্গি নাচতে দেব নাকি? আর ইউ সিরিয়াস? আরে ভাই, আপনি পাগল নাকি? ওই উঁচু থেকে পড়লে কেউ ঠিক থাকে? ব্যথা লেগেছে আমার, নাকি সবাইকে নিজের মতো মনে করেন? কথাগুলো বলেই মুখটা কাঁদো কাঁদো করে ফেলে। কোমরের হাড় ভাঙলো, মুখের পটর পটর আর কমেনি। বলে জাঙ্কুক তেকে পাজা করে তুলে নেয়। তারপর বাইরের দিকে হাঁটা ধরে। শরীরে কারো ছোঁয়া পেয়ে তেয়ের বুকটা ধুক করে ওঠে। মনে হয় কেউ ওর বুকে সজোরে বাড়ি দিয়েছে। তেয়ের স্পন্দন বেড়ে যায়। ওর শরীরের সমস্ত লোম খাড়া হয়ে যায়। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ পায়ও। অন্য মানুষ হলে হয়তো এই সামান্য স্পর্শটাই খারাপ লাগতো, তবে এই মানুষ যে তার স্বামী, তার একান্ত আপন মানুষ। তবুও কোথাও না কোথাও ওর কিছুটা অস্বস্তি হচ্ছে। জাঙ্কুকের এতটা কাছে চলে আসাতে তার শরীরের পারফিউমের ঘ্রাণ তেয়ের নাকে এসে ঠেকে। তেয়ের ভাবনার মাঝেই জাঙ্কুকের মা বলে ওঠে, এ কি, তেয়ের কি হয়েছে? কাঠবিড়ালি গাছ থেকে পড়ে গেছে মা, সাবলীল ভাষায় কথাটা বলে জাঙ্কুক। ভদ্র মহিলা ছেলের কথার মানে বুঝতে না পেরে দ্বিতীয়বার যখন জানতে চাইবেন, তার আগেই জাঙ্কুক তেকে নিয়ে রুমের দিকে চলে যায়। এতক্ষণ সবার সামনে কোলে থাকায় তের বেশ লজ্জা লাগছিল, তবে তেও জাঙ্কুকের কথাটা বোঝার চেষ্টা করছিল। যখন বুঝতে পারে তখন চিল্লিয়ে বলে, কাঠবিড়ালিকে? তুমি? আমাকে কোন দিক থেকে আপনার কাঠবিড়ালি মনে হয়? জাঙ্কুক কোনো উত্তর করে না, চুপচাপ খাটে নিয়ে গিয়ে শুয়ে দেয়। ওদের পেছন পেছন জাঙ্কুকের মা এবং তের চাচি শাশুড়িও চলে আসে। তেকে খাটে শুয়ে দিয়ে জাঙ্কুক ফার্স্ট এড বক্স বের করে। গাছ বেশি উঁচু না হওয়ায় কোনো হাড় ভাঙেনি, তবে ডাল সহ পড়াতে হাতের কাছে কিছু অংশ ছিঁড়ে গেছে। জাঙ্কুক বক্স নিয়ে এসে পরম যত্নে হাতে ঔষধ লাগিয়ে দিতে থাকে। কাটা স্থানে ঔষধ পড়াতে সেটা জ্বলতে থাকে। তে চোখ জোড়া খিচে বন্ধ করে নেয়। হাতে আবার ঠান্ডা কিছু অনুভব হতেই চোখ খুলে তাকিয়ে দেখে জাঙ্কুক ঔষধ লাগাচ্ছে আর ফু দিচ্ছে। জাঙ্কুকের এমন যত্নশীল রূপ দেখে তেয়ের মনটা পুলকিত হয়ে ওঠে। তেয়ের পাশে থাকা মানুষগুলো জাঙ্কুকের এমন রূপে অবাক নয়নে তাকিয়ে থাকে। এমনটা না যে সে কারো খেয়াল রাখে না। পরিবারের ব্যাপারে জাঙ্কুক বরাবরই যত্নশীল, তবে না মানা বউকেও যে এভাবে যত্ন করবে সেটা কেউ ভাবতে পারেনি। বাকিরা মুস্কি হেসে রুম থেকে চলে গেল। হাতে ঔষধ লাগানো শেষ হলে জাঙ্কুক তেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আরো কোথাও ব্যথা পেয়েছো? তে কাচুমাচু করে পেটের দিকটা ইশারা করে। তেয়ের ইশারা অনুসরণ করে তাকিয়ে দেখে তেয়ের পেটের কাছে রক্ত বের হচ্ছে, যা জামার বাইরে থেকে দৃশ্যমান। জাঙ্কুক জোরে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে, তারপর আস্তে করে তেয়ের পেটে হাত দিয়ে তেয়ের জামাটা সরিয়ে নেয়। তেয়ের চোখ খিচে বন্ধ করে ফেলে। ফিস ফিস করে বলে ওঠে, আম্মুকে বললেই তো হতো, উনি তো লাগিয়ে দিতে পারতো। জাঙ্কুক তেয়ের অস্বস্তি বুঝতে পেরে মুস্কি আসে। কোনো প্রতিউত্তর না করে ঔষধ ধীর গতিতে তেয়ের পেটে লাগিয়ে দিতে থাকে। জাঙ্কুকের প্রতিটি স্পর্শে তেয়ের শরীর কেঁপে কেঁপে উঠছে। ঔষধ লাগানো শেষ হলে জাঙ্কুক তেয়ের কাছ থেকে দূরে সরে যায়। তেয়ে যেন হাফ ছেড়ে বাঁচে। তুমি পেয়ারা গাছে উঠেছিলে কি করতে? নাচতে উঠেছিলাম। আসলে কি বলুন তো, মাটিতে নিচে শান্তি পাচ্ছিলাম না, তাই পেয়ারা গাছে উঠেছিলাম। তোমাকে কোনো কথা বলাই বেকার। কথাটা বলি জাঙ্কুক নিজের জামা কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুক চলে যেতেই তে মুস্কি হাসে আর ভাবতে থাকে জাঙ্কুক ওকে কত যত্ন করে কোলে তুলে নিল, তারপর কত যত্ন সহকারে মলম লাগিয়ে দিল। এসব ভাবতে ভাবতেই তার মুখে অজান্তে হাসি চলে আসে। রাতের বেলা দুজনের সাথে চন্দ্রবিলাস করে। পরের দিন সকালে তেরে ঘুম ভাঙে। একটু নড়াচড়ে উঠতে চাইলে শরীরে টান অনুভব করে। ঘুমে ঢুলতে থাকা চোখের পাতা জোড়া একটু খোলার চেষ্টা করে, আর খুলি হতভম্ব হয়ে যায়, কারণ জাঙ্কুক ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কেমন শান্তি করে ঘুমাচ্ছে লোকটা, যেন কতকাল শান্তিতে ঘুমায় না। এতদিন দুজন খাটের দু সীমানায় ঘুমাতো, মাঝখানে একটা বালিশ থাকতো। আজ বালিশটা নেই তাদের মাঝে। ওঠার জন্য একটু নড়াচড়া করতেই জাঙ্কুক আবার শক্ত করে জড়িয়ে ধরে তেকে। দীর্ঘ করে হাতের বাঁধন যেন ছেড়ে দিলেই তে পালিয়ে যাবে দূরে কোথাও। ঘুমিয়ে থাকা অবস্থায় আষ্টে পিষ্টে জড়িয়ে থাকলেও এখন তের বেশ অস্বস্তি হচ্ছে। অবশ্য জাঙ্কুক নিজেও জেগে থাকলে হয়তো একই অস্বস্তিতে পড়তো, বা একটু বেশি।
অনেক চেষ্টার পর তে সফল হয় জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। তারপর ঘুমন্ত জাঙ্কুকের দিকে তাকায়। আহা, কি নিষ্পাপ লাগছে তাকে। কি বলবে, এই লোকটা জেগে থাকা অবস্থায় একটা খাটাস লোক। জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে থাকতে তের হঠাৎ কি যেন হলো, টুপ করে নিজের অধর দুখানি বসিয়ে দেয় জাঙ্কুকের ফর্সা গালে। আবার বিদ্যুতের গতিতে সরে যায় সে। ভাগ্যিস জাঙ্কুক জেগে নেই। তখনই তের মনে পড়ে জাঙ্কুকের সেই দিনের কথাটা। জাঙ্কুক সেদিন তেকে ভালোবাসি কথাটি বললেও তে এর কোনো প্রত্যুত্তর করেনি। অবশ্য জাঙ্কুক আর জোরাজোরি করেনি তেকে। সময়ের সাথে সাথে তাদের মধ্যে দূরত্ব কমতে থাকে, একে অপরের প্রতি ভালোবাসা আরও বাড়তে থাকে। জাঙ্কুক কলেজ থেকে ফিরে তেকে উদ্দেশ্য করে বলে, কলেজ ছুটির পর আমার জন্য অপেক্ষা করতে বলেছিলাম, অপেক্ষা না করে চলে আসছিলে কেন? আপনার উপর রেগেছিলাম তাই। আমার উপর রাগ করার কারণটা কি জানতে পারি? আপনি আমাকে অপমান করেছেন। তোমাকে কখন অপমান করলাম? আর তুমি মিস ইলোরার গায়ে পানি ফেললে, তাই একটু সরি বলতে বলেছিলাম। দেখো, আমি স্পষ্ট দেখেছি তুমি ইচ্ছে করে সবটা করেছো। বলো করনি? চুপ হয়ে যায়, কারণ জাঙ্কুককে অন্য কোনো নারীর সঙ্গে দেখলে তার মধ্যে জেলাসি কাজ করে। জাঙ্কুক তের ভাবভঙ্গি দেখে বলে ওঠে, দেখো তে, তুমি যদি ভেবে থাকো মিস ইলোরার সাথে আমি ইচ্ছে করে গল্প করেছিলাম, তাহলে তুমি ভুল। জাঙ্কুক বুঝতে পারে প্রেয়সীর অভিমান, তাই তো তের হাত দুটো নিজের হাতে নিয়ে বলে, দেখো তে, তুমি আমার জীবনের শেষ নারী। তোমার পর এই জাঙ্কুকের জীবনে আর কেউ আসবে না। তে যেন এই কথা শোনারই অপেক্ষায় ছিল। তার বুকটা ভরে ওঠে, হাওয়ায় মিলিয়ে যায় সব অভিমান। আজকে আবারও তে একটু ব্যথা পেয়েছে মাথায়। এই সব কিছুই তের দুষ্টমির ফল। জাঙ্কুক লক্ষ্য করে তের কপালের কাটা জায়গাটায় এখন ঔষধ লাগায়নি। একই, তুমি এখনো মলম লাগাওনি এখানে? ও, আমি ভুলে গিয়েছিলাম। তুমি থাকো, আমি আনছি। হাতে কিছু মলম নিয়ে ফু দিদিতে লাগায় জাঙ্কুক। মলম লাগানোর সময় দুজন একে অপরের খুব কাছে চলে আসে, একে অপরের হার্টবিট শুনতে পাচ্ছে। তের চোখের দিকে তাকালে জাঙ্কুক যেন ঘোরে ডুবে যায়। মলম লাগানো শেষ হলেও জাঙ্কুক একটুও নড়ে না। তে মাথা তুলে জাঙ্কুকের পানে তাকায়। এতে করে দুজন আরো কাছে চলে আসে। প্রিয়তমাকে এতটা কাছে দেখে জাঙ্কুক নিজেকে আর আটকাতে পারে না। তের পাপড়ির ন্যায় অধরে অধর ছোঁয়, পর মুহূর্তে আবার সরে যায়। তবুও আজকে যেন সমস্ত নিয়ম বাদ ভাঙা হতে চায়। জাঙ্কুক আবারও ঘোর লাগানো কণ্ঠে বলে, ওয়ান্স মোর প্লিজ। এইদিকে তে বেচারি এতটাই শর্ট যে কি হচ্ছে বুঝতে পারছি না। ও কিছু বলবে তার আগে জাঙ্কুক ওর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। কিছু সময় পর তের কানে ফিসফিস করে বলে, কাঠবিড়ালি, তুমি চাইলে কিন্তু আমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারি। তে কি বলবে ভেবে পায় না। যে মানুষটা তার কাছ থেকে অনুমতি চাইছে সে তার স্বামী, তার উপর যার সম্পূর্ণ অধিকার আছে। কি করে সে এড়িয়ে যাবে ভালোবাসার মানুষের সেই সম্মোহনী আহ্বানে? জাঙ্কুকের বুকে মাথা ঠেকায়। জাঙ্কুক তের সম্মতি পেয়ে তেকে নিজের বুকে আগলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তাদের মাঝে সকল দূরত্ব ঘুচে যায়, মত হয় একে অপরের মাঝে। তাইকুকের রোমান্টিক মোমেন্টস এখানে দেওয়া সম্ভব না সরাসরি, তাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে এই মুহূর্তটা দেখে নিও। আর এই গল্পের সমাপ্তি আমি এখানেই করছি। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা।